সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আমি আপনাদের রিয়াদ স্যার আবার আপনাদের মাঝে চলে আসলাম। আজকে আমরা আমাদের যে ধারাবাহিক ক্লাস 1 অর্থাৎ আজকে থেকে আমরা টোটাল ধারাবাহিক ক্লাস 1 থেকে আমাদের টপিকসগুলো আমাদের সমতল পেজ এবং আমাদের বাংলা বিদ্যা পেজে আপলোড করা হবে। অর্থাৎ ধারাবাহিক ক্লাস 1 থেকে আমরা শুরু করব, যেখানে আমরা বাংলা গ্রামারের অর্থাৎ বাংলার কঠিন যে বাংলাটাকে আমরা এটাকে সহজভাবে শেখার চেষ্টা করব। ওকে বস, এইটা শিখলে বা আমাদের এই ক্লাসগুলো করলে আপনার কি হবে, আপনি যে কোনো ভর্তিযুদ্ধ অর্থাৎ ডাবি, চবি, রাবি, জাবি এবং কুবি এবং বিভিন্ন কি বলে ভর্তি পরীক্ষা, সকল ভর্তি পরীক্ষার জন্য আপনি উপকৃত হবেন। চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের লেকচার আজকে শুরু করি। যে আমরা আজকে যে টপিকস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একদম বাংলা ব্যাকরণের একদম প্রথম টপিকস। যে আমরা যদি বলি ভাষা, একদম আমরা ভাষা থেকে শুরু করব। অর্থাৎ সহজ কথা হচ্ছে আমাদের টার্গেট হচ্ছে আমাদের যে নবম দশমের যেই বাংলা ব্যাকরণ বই আছে, বাংলা ব্যাকরণ বই আছে, সেই বাংলা ব্যাকরণ বইয়ের যে 43টা টপিকস, সেই 43টা টপিকসকে আমরা ভেঙে ভেঙে এখানে করাবো। অর্থাৎ এই যে ক্লাসটা, এই ক্লাসটা একাধারে এসএসসি পরীক্ষার্থী এবং এইচএসসি পরীক্ষার্থী এবং এনি আদার অ্যাডমিশন টেস্ট প্রত্যেকের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। কারণ যারা বিসিএস পরীক্ষা দেন, যারা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করেন, যারা এসএসসি এইচএসসি দিচ্ছেন, সকলের জন্যই কিন্তু এই বইটা হচ্ছে ফরজে আইন। সো আশা করি বুঝতে পেরেছেন। আজকে আমরা টোটাল বাংলা ব্যাকরণের যে একদম প্রথম থেকে শুরু করব। অর্থাৎ আমাদের যে বাংলা দ্বিতীয় পত্রের যে বইটা আছে 9-10-এর, সেই বইটা থেকে আমরা আমাদের ক্লাসগুলো করার চেষ্টা করব। অর্থাৎ আজকে আমাদের প্রথম টপিকসই হচ্ছে কি স্যার? ভাষা। যে ভাষা কাকে বলে মনে রাখবেন, মনের ভাব প্রকাশ করার মাধ্যমকে কি বলা হয়? ভাষা বলা হয়। অর্থাৎ একজন ব্যক্তি তার মনের ভাব প্রকাশ করতে গেলে যে মাধ্যমটা ব্যবহার করেন সেই মাধ্যমটাকে বলা হয় ভাষা। এখন একটা ভাষার 4টা বিষয় থাকে। কয়টা বিষয় থাকে? 4টা বিষয়। একটু দেখেন, আমি যে আপনাদের সাথে কথাগুলো বলতেছি প্রত্যেকটা কথারই কিন্তু সাউন্ড আছে। যদি সাউন্ড না থাকতো তাহলে আপনি কথা বুঝতে পারতেন না। অর্থাৎ আমি যে কথা বলতেছি আপনি কথাটা খুব ভালোভাবে বুঝতে পারতেছেন। তাই এইটার যেমন প্রথমত লাগবে কি স্যার? ধ্বনি লাগবে। কি লাগবে? ধ্বনি লাগবে, যেটার ইংরেজি হচ্ছে কি স্যার? সাউন্ড। তারপর কি লাগবে? শব্দ লাগবে, যেটার ইংরেজি হচ্ছে ওয়ার্ড। তারপর কি লাগবে? তারপর লাগবে বাক্য, যেটার ইংরেজি হচ্ছে সেন্টেন্স। তারপর কি লাগবে? অর্থ। অবশ্যই এই শব্দগুলোর কি থাকতে, ভাষার কি থাকতে হবে? অর্থ থাকতে হবে, অর্থাৎ হচ্ছে মিনিং। তাইলে খেয়াল করেন, আমি যেই ভাষায় কথা বলি না কেন, প্রত্যেক ভাষার ক্ষেত্রে আমাদের ভাষার যে মনের ভাবগুলো প্রকাশ করতে হয়, সে মনের ভাব প্রকাশ করার জন্য এই 4টা বিষয় আমাদের মাথায় রাখতে হবে। অর্থাৎ প্রত্যেক ভাষার মৌলিক বিষয় কয়টা? মৌলিক বিষয় হচ্ছে 4টা। একটা হচ্ছে ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ। ক্লিয়ার? আশা করি এতটুকু ক্লিয়ার। এইবার আসেন, যে বলা হইলো যে ভাষার প্রত্যেক ভাষার মৌলিক বিষয় কয়টা? 4টা। এটা যাতে সবার মাথায় থাকে। এবং দেখেন, যদি কোশ্চেন আসে, এভাবে কোশ্চেন আসতে পারে যে ভাষার ক্ষুদ্রতম একক কাকে বলে? ভাষার ক্ষুদ্রতম একক। আবার কোশ্চেন আসতে পারে ভাষার প্রধান উপকরণ কোনটি? তাহলে কথা হচ্ছে, দেখেন আজকের পর থেকে এই ঝামেলা একদম ক্লিয়ার যে ভাষার ক্ষুদ্রতম একক। অর্থাৎ আমি যদি আপনাকে একটু ক্লিয়ারলি জিনিসটা বুঝাই, ধরেন যদিও এটা হচ্ছে আমাদের স্মার্ট বোর্ডের কি বলে মার্কার। সো এটা মনে করেন যে আমাদের রিয়েল লাইফের যে মার্কারগুলো থাকে, সেই মার্কারগুলো, একটা মার্কারের ভিতরে কি থাকে? অবশ্যই একটা কি বলে দোয়াতক্রম থাকতেছে, অর্থাৎ তার ভিতরে অবশ্যই কালি থাকতেছে। এখন আমাদের লিখার মাধ্যমটা কি? লিখার মাধ্যমটা হচ্ছে মার্কার, কিন্তু এটা ক্ষুদ্রতম উপাদান কি দ্বারা লিখতেছি? এটা কালি দ্বারা লিখতেছি। অর্থাৎ কালি যদি না থাকে তাহলে এই মার্কারের কোনো মূল্য থাকে না। সো কথা হচ্ছে, দেখেন লেখার মেইন উপকরণ হচ্ছে কলম, কিন্তু এটার ক্ষুদ্রতম উপাদান হচ্ছে কালি। সো দেখেন, আমরা যে কথা বলতেছি, আমরা শব্দ করলাম, বাক্য করলাম, অর্থ করলাম, কিন্তু কথার কি থাকলো না? ধ্বনি থাকলো না। তাইলে সেটা কখনো ভাষা হবে না। তাইলে ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে কি স্যার? ধ্বনি।
এবার যদি বলি ভাষা যে আমি কথাগুলো বলতেছি এটার প্রধান উপকরণ কি হবে? উপকরণ হচ্ছে বাক্য, কারণ আমি যে কথাগুলো বলতেছি প্রত্যেকটা কথা বলার জন্য কিন্তু আমি বাক্য ব্যবহার করতেছি, হাজার হাজার বাক্য আমি ব্যবহার করতেছি প্রতিনিয়ত। তাইলে অবশ্যই কথা ভাষার প্রধান উপকরণ হচ্ছে কি স্যার? বাক্য। তাইলে ধ্বনি হচ্ছে কি? শব্দের একক, ক্ষুদ্রতম একক, আর বাক্য হচ্ছে ধ্বনির ভাষার উপকরণ বা মাধ্যম। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। এবার আসেন, আমি যেহেতু ভাষা নিয়ে কথা বলতেছি, তাহলে আমরা কোন জাতি? আমরা হচ্ছে অবশ্যই বাঙালি জাতি। তাহলে আমরা বাঙালি মানুষ কোন ভাষায় কথা বলি? বাংলা ভাষায় কথা বলি। তাহলে বাংলা ভাষায় কথা বলতে হলে অবশ্যই আমাদের ভাষা সম্বন্ধে আমাদের একটা আইডিয়া রাখতে হবে যে ভাষাটাকে কয় ভাগে ভাগ করা হয়। দেখেন, এই যে বাংলা ভাষা, যে এখন কথা হচ্ছে যে একটু আগে বললাম যে ভাষা কাকে বলে, যে মনের ভাব প্রকাশের মাধ্যম হচ্ছে ভাষা। এখন বাংলা ভাষা কাকে বলবে? যে বাঙালি জাতি তার মনের ভাব প্রকাশ করার জন্য যে মাধ্যম ব্যবহার করে সেই মাধ্যমটাকে বলা হয় বাংলা ভাষা। তো একটু খেয়াল করেন, এই যে বাংলা ভাষা, এই বাংলা ভাষাটাকে দুইটা ভাগে ভাগ করা হয়। কয়টা ভাগে? দুইটা ভাগে। একটা হচ্ছে লৌকিক ভাষা, আরেকটা হচ্ছে মৌখিক ভাষা। এখন আসেন, এই যে লৌকিক ভাষাটা থাকে, এই লৌকিক ভাষাটা হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে সাধু ভাষা, আরেকটা হচ্ছে চলিত ভাষা। এবং এই যে মৌখিক ভাষাটা থাকে, এই মৌখিক ভাষা হচ্ছে কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে চলিত, আরেকটা হচ্ছে আঞ্চলিক ভাষা, যেটার নাম হচ্ছে, আরেকটা নাম হচ্ছে উপভাষা, যেটাকে আমরা ইংরেজিতে বলতে পারি ডায়ালেক্ট। কি বলতে পারি? ডায়ালেক্ট। অর্থাৎ কোশ্চেন আসে যে উপভাষা বা আঞ্চলিক ভাষার ইংরেজি পারিভাষিক শব্দ কি? ইংরেজি পারিভাষিক শব্দ হচ্ছে ডায়ালেক্ট। একটু আসেন যে বাংলা ভাষা, বাংলা ভাষাটাকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে লৌকিক ভাষা, এই যে আমি লিখতেছি এটা হচ্ছে লৌকিক ভাষা, এই যে মুখে কথা বলতেছি ওটা হচ্ছে মৌখিক ভাষা। আর এই লৌকিক ভাষাটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সাধু ভাষা, আর একটা হচ্ছে চলিত ভাষা। এবং মৌখিক ভাষাটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে চলিত এবং হচ্ছে আঞ্চলিক ভাষা। এখন আসেন, এই যে সাধু ভাষা থাকে, এই সাধু ভাষাগুলোকে আরো একটু ক্লিয়ারলি বোঝার জন্য, যে এই সাধু ভাষার প্রবর্তককে এবং এই চলিত ভাষার প্রবর্তককে মনে রাখবেন। রাজা রামমোহন রায় সর্বপ্রথম সাধু ভাষা প্রবর্তন করেন, এবং এই চলিত ভাষার প্রবর্তক হচ্ছেন কে স্যার? প্রমথ চৌধুরী। তাহলে দেখুন, আরেকটু যদি বলি যে সাধু ভাষার যে বৈশিষ্ট্যটা থাকে, সাধু ভাষায় একমাত্র লিখতে প্রয়োগ করা হয়। কিসের মধ্যে? লিখার ক্ষেত্রে সাধু ভাষা প্রয়োগ করা যায়। এবং মেনলি যদি বলা হয় যে সাধু ভাষা কিসের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, সাধু ভাষা হচ্ছে কাব্য, উপন্যাস, বিভিন্ন প্রবন্ধ ইত্যাদির ক্ষেত্রে সাধু ভাষা প্রবর্তন করা যায়। কিন্তু চলিত ভাষা অ্যাপ্লিকেবল হচ্ছে শুধুমাত্র নাটকের সংলাপে। কিসের সংলাপ? নাটকের সংলাপের ক্ষেত্রে হচ্ছে চলিত ভাষা প্রয়োগ করা হয়। সো আশা করি এই যে ভাষার যে লেকচার ছিল, অর্থাৎ এই ভাষাটা, এবার আরেকটু যদি বলি যে বাংলা ভাষার যে উদ্ভব এবং বিকাশ কিভাবে আসে। সর্বপ্রথম বাংলা ভাষা আসে ইন্দো ইউরোপীয় ভাষা থেকে। কোন ভাষা থেকে? ইন্দো ইউরোপীয় ভাষা থেকে। এরপর আসে ইন্দো ইরানীয়, এরপরে আসে আর্য, এরপরে আসে প্রাকৃত, এরপর যেটা আসে
বাংলা ভাষা, অর্থাৎ এটা হচ্ছে বাংলা ভাষার যে ক্রমবিকাশ, এই ক্রমবিকাশ হচ্ছে এটা। সো আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছেন। এটাই ছিল আমাদের ভাষা নিয়ে যেই কথা বলা, অর্থাৎ ভাষা নিয়ে যে ক্লাস, সেই ভাষা নিয়ে ক্লাসটা ছিল এটা, যেখানে আমরা কয়েকটা জিনিস শিখতে পারলাম। ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি, আর ভাষার মেন উপকরণ বা মেন যে মাধ্যম সেটা হচ্ছে বাক্য, এবং এই ভাষাটাকে দুইটা ভাগে ভাগ করা হয়, লৌকিক ভাষা, মৌখিক ভাষা। লৌকিক ভাষাটাকে দুই ভাগে ভাগ করা হয়, সাধু ভাষা এবং হচ্ছে চলিত ভাষা। মৌখিক ভাষাটাকে দুই ভাগে ভাগ করা হয়, একটা চলিত এবং হচ্ছে আঞ্চলিক ভাষা। সো বন্ধুরা, আশা করি এতটুকু পরিমাণ বুঝতে পেরেছেন। নেক্সট ক্লাসে আমরা পরবর্তী কোনো লেকচার নিয়ে হাজির হব, যেহেতু আমরা বললাম যে এটা হচ্ছে আমাদের ধারাবাহিক ক্লাস 1, যে ক্লাসের মাধ্যমে অর্থাৎ আমাদের যে টার্গেট, সেই টার্গেট হচ্ছে আমরা টোটাল বাংলা দ্বিতীয় পত্র বই একদম টোটালি শেষ করে দিব। অর্থাৎ 9, 10 যে দ্বিতীয় পত্র বইটা, ওইটা যদি আমরা শেষ করতে পারি, এনি আদার এডমিশন টেস্ট, যেই কোনো কাইন্ড অফ এডমিশন টেস্ট থাকুক, প্রত্যেকটা এডমিশন টেস্ট আমরা খুব ইজিলি হ্যান্ডেল করতে পারবো। সো আশা করি সবাই বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।